ছোটবেলার সেই শৈশবের স্মৃতি এই সময়টাতে দাঁড়িয়ে। সরস্বতী পুজো কোন কোন স্কুলের কোন কোন মেয়ে ভালো দেখতে তাদের জায়গায় ফুটপাতে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা। তাহলে এই যে কাজগুলো হচ্ছে যেগুলো জনকল্যাণমূলক তাতে আপনি খুশি? না, একেবারেই না। বিশেষ করে তৃণমূল সরকারের, বর্তমান সরকারের কথা না বলছি, না, শাসক একদম দলের। একদম না। আপনার সঙ্গে যে সময়টাতে হয়েছিল অর্থাৎ 11 থেকে 13 আপনি একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন। কথা বলতো না, আমি এই ফুটপাতে থাকলে অন্য ফুটপাত দিয়ে চলে যেত। কিন্তু এই যে বর্তমানে যে ঘটনাটা ঘটছে, যেরকম আমরা দেখছি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, এরা সমস্ত এরা কিন্তু অলিখিতভাবে ব্যান হয়ে যাচ্ছে। দুটো বাইক এসে দাঁড়িয়ে বলেছিল ওই কাজ করবে ইষ্টি কুটুম বলে, তখন একটা সিরিয়াল হতো, ওই লোকটা এখানে থাকলে এখানে শুটিং হবে না। মূল্যবান সময় কেটেছে অভিনয়ে উৎপল দত্তের সঙ্গে। আমার দুজন গুরু, একজন কর্মগুরু আর একজন জান গুরু। এখন মানে ভাবাই যায় না কিছু ছেলে মানে যারা সব আসছে, যত না অভিনয় শেখে তার থেকে মাসেলটা বেশি আগে শিখে নেয় আর কি। আমি এখন তো ভীষণ ভয় পাই নতুন কোনো ছেলেদের সঙ্গে কথা বলতে। একটা ঘটনা ঘটেছিল, আমি আজীবন ভুলব না। হঠাৎ করে হাত দিয়ে এরকম করে ডাকলেন, ডেকে বললেন প্রশ্ন নেই। কিন্তু খুব কেঁদেছিলাম সেদিকে, এইটুকু আমার মনে আছে। আমি উৎপলদার চলে যাওয়ার পর আমি অত কাঁদিনি। রবার্ট প্রসাদ বণিকের দল থেকে বিতাড়িত হয়েছিলেন। হ্যাঁ, আমি দুবার বিতাড়িত হয়েছি। কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হয়, কোনটা বেশি মনের কাছাকাছি? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দিয়ে প্রকাশ করতে হবে। সামনে মানুষ বসে আছে, সামনে এক্ষুনি জানতে পারছি আমি। পাশে কেউ অসুস্থ হবে, বেশি কিছু করতে হবে না, টাকা পয়সা দিতে হবে না, শুধু একটু গিয়ে পাশে বসলেই হবে। মানে আমাদের জীবনটা না আনপ্রেডিক্টেবল। আমি এখনো কমপ্লিটলি রিজেক্টেড নই। এমন অত্যাচার করেছি, গতি কমে গেছে, গাছেরা শালক সংশ্লেষ করা বন্ধ করে দিচ্ছে। তাতে অভিষেক ব্যানার্জি বলেছে না না, এইসব তো একদম উচিত হচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের পুরস্কার, শুরুতেই কেন সেটাকে না বলে দিলেন না? নিলেন, অথচ নিয়ে বিলিয়ে দিলেন অকাতরে। 5 লক্ষ টাকার চেক হাতে নিয়ে শঙ্খ ঘোষ যে লাইব্রেরিতে পড়ে উনি বড় হয়েছিলেন, সোজা চলে গিয়ে সেই লাইব্রেরিতে গিয়ে দিয়ে এলেন। নমস্কার, শুনবো তোমায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনবো তোমায় আমরা এমন মানুষদেরকে আমাদের সঙ্গে পাই যাদের জীবনের নানান কথায় সমৃদ্ধ হয়ে ওঠে আমাদের এই অনুষ্ঠান। আর আজকে যাকে পেয়েছি, হ্যাঁ, তিনি একজন নাট্য ব্যক্তিত্ব, তিনি একজন অভিনেতা, এমন একজন মানুষ যিনি কিন্তু প্রতিবাদ করতে ভয় পান না। হ্যাঁ, রাজনৈতিক মতাদর্শ নিশ্চয়ই রয়েছে, কিন্তু সেই রাজনৈতিক মতাদর্শে দীক্ষিত হওয়া মানেই যে সে দলের প্রশংসা করবেন তেমনটা কিন্তু তিনি একেবারেই মানেন না। তিনি প্রতিবাদ করতে জানেন, আর সে কারণেই নানা মানুষ তাকে নানান কথা বলে। তিনি পুরস্কার পান, কিন্তু সেই অর্থমূল্য একেবারেই খুব সুন্দরভাবে বিলিয়ে দিতে পারেন সমাজের যে সমস্ত ক্ষেত্রগুলোতে। সেই বিষয়টি নিয়েও সবসময় কিন্তু একটা জোর চর্চা। জীবনে ছোটবেলা থেকে শুরু করে এই সময় পর্যন্ত নানান ধারাপাত, নানান ঘাত প্রতিঘাত, প্রাপ্তি অপ্রাপ্তি, সব কিছু মিলিয়েই আমরা সমৃদ্ধ হব আজকে। কারণ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভিনেতা, নাট্যকার, মঞ্চ নির্দেশক, অনুবাদক চন্দন সেন। চন্দনদাকে পেয়ে আজকে আমরা তার জীবনের নানান দিক তুলে ধরবার চেষ্টা করব। আমি সরাসরি প্রশ্নেই যাব যে ছোটবেলার সেই শৈশবের স্মৃতি এই সময়টাতে দাঁড়িয়ে ঠিক কি মনে পড়ে? না, মনে পড়ে হচ্ছে যে এই দুদিন আগে সরস্বতী পুজো গেল। সরস্বতী পুজো হঠাৎ করেই, স্কুল তো আছেই, আমি আসলে রামকৃষ্ণ মিশনে পড়তাম, তো তার একটা রকম ব্যাপার ছিল। তারপরে যখন এখানে এলাম, বাধ্য হয়ে আসতে হলো, তখন একরকম ব্যাপার হলো। ফলত এই প্যান্ডেল বানানো চাটাইয়ের
তারপর কাগজ মারা, শিয়ালদায় গিয়ে ফল চুরি করা, বিভিন্ন লোকের বাড়িতে চাঁদা চাইতে গিয়ে যদি চাঁদা না পাওয়া যায় তাহলে তাদের নানা রকমভাবে বিব্রত করা, বিশেষ করে রাত্রিবেলার দিকে। এইসব নানা রকম মজার ঘটনা ঘটতো। এবং অবশ্যই কোন কোন স্কুলের কোন কোন মেয়ে ভালো দেখতে তাদের জায়গায় ফুটপাতে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা, এরকম অন্যের হয়ে চিঠি লিখে দেওয়া, সেটা আবার দিতে গিয়ে ধরা পড়ে যাওয়া বাবার কাছে, মানে সেই মেয়েটির বাবার কাছে ধরা পড়ে যাওয়া, তার দাদা এসে বেদম মারল, এরকমই ছিল। ক্রিকেট খেলা, বিশেষ করে ফুটবল, সবটা মিলিয়ে আড্ডা মারা। এই হোয়াটসঅ্যাপের কল্যাণে সমস্ত, এই গতকালও একটি ছেলের সঙ্গে, ছেলে না বলে এখন আর তার ছেলে বলার কোনো কারণ নেই, তাই সে তার নাতনির হাত ধরে এসেছিল। যাই হোক, কিন্তু মানে প্রায় পাকসাকা সিআইটি রোডে আমরা একসঙ্গে বড় হয়েছি আর কি। তো এরকম। বাবা মার কঠোর অনুশাসন ছিল? তারা তো নাটকের জগতের মানুষ ছিলেন, নাকি নাটকের প্রতি কি ভালোবাসাটা সেই সময় থেকেই জন্মালো মা বাবার হাত ধরেই? দেখুন, একদম যদি ছোটবেলাটা বলেন, তখন বাবা এই সমাজটা পাল্টাতে হবে, সদ্য স্বাধীন দেশ, নানা রকম গণ্ডগোল চলছে, তাতে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন বড় চাকরি ছেড়ে। মাও গণনাট্য সংঘের সেন্ট্রাল স্কোয়াডের গান গাইতেন। ফলত বাবাকেও দীর্ঘদিন আত্মগোপন করতে হয়েছে, মাকেও আত্মগোপন করতে হয়েছে। আমাকে এক একদিন এক একজন লোক তুলে নিয়ে চলে যেত, কখনো আগরপাড়া, কখনো দমদম, কখনো অমুক জায়গায়। রাত্রিরে আবার সিআরপি ঢুকে পড়লে বিছানা সহ মহিলারা পুকুর টুকুর দিয়ে নিয়ে আমাকে অন্য জায়গায় নিয়ে ট্রান্সফার করে দিচ্ছেন। এরকমও কেটেছে। কিন্তু চন্দনদা, সেই সময় প্রতিবাদ একরকম ছিল, কিন্তু এখন প্রতিবাদ করলে তো অন্যরকম রিয়াকশন হয়। কিন্তু এখন তো ধর্মের নামে রাজনীতি হচ্ছে, তাই না? এখন অন্যরকম একটা চেহারা, মানে সময়টা অনেকটা পরিবর্তিত হয়েছে। আমি মনে করি যে লেফটদের ফেলিওর, যে তারা সমাজে যে মানে রাজনৈতিক শিক্ষাটা দেওয়া উচিত ছিল সেটা দিয়ে উঠতে পারেনি, অন্তত শেষ 15-20 বছর তো বটেই। তারাও তখন ব্যস্ত ছিল হচ্ছে ওই আর কি। এটা একটা ফাঁদ, আমি মনে করি এটা একটা ফাঁদ। আপনি একটা বস্তিকে চাইছেন সেখানে আলো হোক, নিকাশি ব্যবস্থা ভালো হোক, ঘরদোর পরিষ্কার হোক, রাস্তা হোক, কিন্তু আপনি গিয়ে দেখতে পেলেন যে এমন একজনের হাতে ক্ষমতা যিনি আবার এগুলো নিয়ে মাথা ঘামান না। তো আপনাকে তাকে গিয়ে বলতে হবে, ভাই এবার এটা তুই ছেড়ে দে, এই আলো নেই, দেখ পলিক্লিনিক নেই, একটা পলিক্লিনিক, একটা স্কুল করবো, এদের ছেড়ে দে একটু। সে তখন তো বলবে বদলে। এই বদলের ফাঁদে এই তথাকথিত ইলেকটোরাল পলিটিক্সটা যখন ঢুকে যায়, তখন ওই বদলের চুকাতেই এত সময় চলে যায় যে আপনার প্রচণ্ড ইচ্ছে আছে, আপনি সেই ইচ্ছে নিয়ে করছেনও। আজকে বামফ্রন্ট সরকার, আমি 92-93 সাল থেকে খুব সোচ্চার ছিলাম ওদের বিরুদ্ধে, কিন্তু সোচ্চার ছিলাম তারা দুর্নীতি করছে বলে নয়, সোচ্চার ছিলাম যে তারা আরও কেন কিছু করছে না। আচ্ছা। আর যেগুলো যেগুলো করার কথা সেগুলো কেন মাঝপথে থেমে যাচ্ছে। এবং সেখানে তারা রীতিমতো তর্ক করত। বামফ্রন্ট সরকার যা কাজকর্ম করেছে সেই অনুপাতে কাজকর্ম করতে গেলে মানে ওই
60 বছর লাগে, কিন্তু তারা এমন দ্রুত গতিতে কাজটা করতে পেরেছিল। প্রথম যে কাজটা করেছে ভূমি সংস্কারের কাজটা, সেটাই খুব জরুরি কাজ ছিল, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে তাকে যৌথ খামারে নিয়ে যাওয়া ওই চাষিকে, সেটা তার রাজনৈতিক কাজ ছিল। পাড়ায় পাড়ায় নতুন, আজকে এদের সমস্ত নতুন নতুন নেতা নেত্রী তারা সব এগিয়ে আসছে, তাই হয়, সময়ের দাবি। না, আপনি বলছেন যে বামফ্রন্ট সরকার যে কাজগুলো করেছে সেটা আরো অনেকটা বিস্তৃত হতে পারতো, বা আরো তাদের রাজনৈতিক ভাবে তারা আরো এগিয়ে নিয়ে যেতে এই পারতো। যে সেটা নিয়ে ফাঁকটা তারা তৈরি হয়েছিল, সেই ফাঁক গলেই তো এরা এসছে। তাহলে এখন যে কাজগুলো হচ্ছে, এখন যে ধরনের জনপ্রিয় প্রকল্প এবং একাধিক প্রকল্প যেগুলো হচ্ছে বা যে কাজগুলো হচ্ছে, তো আপনার কি মনে হয় সেগুলো জনকল্যাণমূলক নয়? দেখুন, আপনার সন্তান আছে, আপনার সন্তানের প্রতি আপনার যা যা দায়িত্ব, অন্তত প্রথম 1 মাস, প্রথম 3 বছর, সেগুলো করলে কি আপনি বাহবা পাবেন? আমি একটা সরকারে এসেছি কিছু প্রতিশ্রুতি দিয়ে, এবং আমার কিছু দায় আছে, সে কাজগুলো করতেই হবে। সেই কাজগুলো করার জন্য কেন বাহবা পাবেন? ঠিক মতন হচ্ছে না বলে তো সমালোচিত হবেন, বা নিজে দাঁড়িয়ে বলবেন সরি আমি পেরে উঠলাম না। কিন্তু আপনি আমি একটা হসপিটাল তৈরি করলাম, আপনার করার কথা তো হসপিটালটা আপনার। এই যে কাজগুলো হচ্ছে যেগুলো জনকল্যাণমূলক, তাতে আপনি খুশি? না, একেবারেই না, বিশেষ করে তৃণমূল সরকারের, বর্তমান সরকারের কথা না বলছি, না, শাসক একদম দলের। একদম না, একেবারে না। তাহলে 26,000 ছেলে মেয়ে রাস্তায় বসে থাকে না, হাজার হাজার আশাকর্মী রাস্তায় বসে থাকে না, 32,000 কোনো ক্রমে কানের পাশ দিয়ে বেরিয়ে গেল, এবং যে ইয়েতে বেরিয়ে গেল, বাবরি মসজিদে আমার কথা মনে পড়ে গেল আর কি, অ্যাক্ট অফ গড বা এইরকম গোছের, এত লোককে যদি শাস্তি দেওয়া হয় তাহলে তো এক্ষুনি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। শিক্ষা ব্যবস্থার আছেটা কি? 8,400 সামথিং স্কুল বন্ধ, এবং 176 না 73টা স্কুল আছে যেখানে কোনো ছাত্র নেই, শুধু মাস্টার আছে। ভারতবর্ষের বুকে সেই সংখ্যাটা হচ্ছে আরও বেশি, অথচ 3 লক্ষ কোটি টাকার মানে ঘোটালা হয়ে বসে আছে। কে খাচ্ছে, কিভাবে খাচ্ছে? আপনি কি পরিবর্তন চান? অবশ্যই পরিবর্তন চাই, কিন্তু এই পরিবর্তিত হয়ে আবার কি পুরনো সরকারকে ফিরে পেতে চান, না নতুন কোন সরকারকে দেখতে চান এখানে যারা কাজ করবে? প্রথমত তো আমি সক্রিয়, যেহেতু সিপিআইএম এর সমর্থক, অবশ্যই চাইবো বামেরা ফেরত আসুক, অবশ্যই চাইব। কিন্তু আজকে আমি যদি হঠাৎ করে দেখি যে বেগুনি পার্টি বলে একটা পার্টি তারা এসেছে, এবং তারা যা যা প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতি তারা রূপায়িত করার চেষ্টা করেছে, যেটা বামফ্রন্ট সরকার করেছিল, রূপায়িত করার চেষ্টা করছে, তাহলে আমি বেগুনি পার্টিকে হাত তুলে সমর্থন করব। আমার বক্তব্য হচ্ছে যে আপনি এখন সারা বিশ্বকে দেখাচ্ছেন আপনি নাকি 4র্থ বড়লোক দেশ, তাহলে 80 কোটি লোককে রেশনের উপর রাখতে হচ্ছে কেন? তাহলে বড়লোক দেশ নয়, বড় লোকদের কয়েকটা লোক আছে, বড় লোক তাদের দেশ, যাদের 14 সালে সম্পত্তির পরিমাণ আর 25 সালে তাদের সম্পত্তির পরিমাণ 1537 গুণ বেড়েছে। ইদানিংকালে একটা ট্রেন্ড ভীষণভাবে দেখা যাচ্ছে যে যারা অন্য রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, বা তারা হয়তো তাদের মতো করে মন্তব্য করছেন, বা এখন তো সমাজ মাধ্যম ভীষণভাবে জনপ্রিয়, সেখানে নিজেদের মত ব্যক্ত করছেন, তাতে করে তাদের একটা অলিখিত ব্যান করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। কিছুদিন আগেই কথা হয়েছিল সেটা নিয়ে আপনার সাথে, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এবং আপনার সাথে যেটা কথা হচ্ছিল যে আপনিও একটা সময় তার শিকার হয়েছিলেন। দেখুন, একটা মজার কথা হচ্ছে, আমরা যে সময় ক্রিকেট খেলতাম না, সেই সময় খুব ভালো বল করলে ব্যাটসম্যান বলটা খেলে কিন্তু সঙ্গে সঙ্গে বলতেন ওয়েল বোল্ড। আর আমি বল করছি, আমি এটা খুব দুরূহ বল করেছি, কিন্তু সেটা ভালো খেলে দিয়ে ব্যাটসম্যান বেরিয়ে গেল, এটাই তো লড়াইটা। আমি বোলার হিসেবেই তাকে বলতাম ওয়েল প্লেড। এটা আমাদের সময় শিক্ষা ছিল।
এমনকি রান নিতে গিয়ে গালিতে ঠেলে রান নিতে গেছে, পয়েন্ট থেকে এসে সে রানকে বানচাল করে দিয়েছে। দুজন ব্যাটসম্যানই কিন্তু আমার তখন শিক্ষা ছিল যে অ্যাপ্রিসিয়েট করা, ওয়েল প্লেড বলে। ফুটবলেও আমি তাই দেখেছি যে মানে ভালো খেলেছে তাকে মানে আক্রমণ করা বা তাকে ইয়ে করার বদলে প্রশংসা করা বাইরে দাঁড়িয়ে। এই যেমন গত এই বিশ্বকাপের সময় মেসির এগেনস্টে যারা খেলেছে তাদেরকে বসানো হয়েছিল, ব্রিটিশ মিডিয়া বসিয়েছিল, কিন্তু তাদের জিজ্ঞেস করেছিল মেসি মানে কী সমস্যা তোমাদের? বলছিল সমস্যাই, ও পুরোটাই সমস্যা। তার কারণ হচ্ছে যে আপনি কোনো অবস্থাতেই ওকে ছবি তুলে হ্যান করে ত্যান করে ভিডিও করে আপনাকে বারবার করে দেখিয়ে কোনো লাভ নেই, কারণ শেষ মুহূর্তে কী করবে আমি জানি না। এবং সেটা যারা বসে বলছে, ইনিয়েস্তা থেকে শুরু করে যারা বসে বলছে তারা তার সঙ্গে খেলেছে। বলছে আমি জানি না তো, আমি শুধু মানে আমরা সবাই বুঝতে পারতাম যখন তাকাতো, যে ঘাট তুলে একবার তাকালো, ওইটা দেখে বুঝতে পারতাম যে এবার বলটা পাস করবে। তার আগে ও কী করবে আমরা জানি না তো, কেউ জানে না। ইনিয়েস্তা হাসতে হাসতে বলেছিলেন যে সম্ভবত ও জানে না ও কী করবে, কিন্তু ওই মুহূর্তে করবে। তো আমাদের সময় আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করতাম, আমাদের শেখানো হয়েছিল যে অ্যাপ্রিসিয়েট করো, যে ভালো খেলেছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করো। এই তথাকথিত পুঁজি এসে, তথাকথিত কি বলবো মানে সংঘর্ষের নামে যেটাকে নামিয়ে আনলো, সেটা তো কুৎসিত জিনিস, ভালো জিনিস না, খুবই কুৎসিত জিনিস। আপনার সঙ্গে যে সময়টাতে হয়েছিল অর্থাৎ 11 থেকে 13, আপনি টাইম স্প্যানটা বলেছিলেন যে খুব মানে আপনি খুব কথা বলতো না, একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন। কথা বলতো না, আমি এই ফুটপাতে থাকলে অন্য ফুটপাত দিয়ে চলে যেত। আমার তখন দু একজন বন্ধু বান্ধব তারা আমাকে ডাবিংয়ের কাজ দিয়ে বাঁচিয়ে রেখেছিল। তার মধ্যে একটা কাজ সেটা হচ্ছে ওই মহাভারত বাংলায় তখন ডাবড হচ্ছিল, শকুনির পাটে যেহেতু আমাকে দিয়েছিল, অনেক দিন ধরে আমি কাজ পেয়েছিলাম। বা ওড়িয়া ছবিতে নিয়ে গিয়ে ডাব করানো হয়েছিল আমাকে। সেটা আমার কিছু বন্ধুবান্ধব, একজন তো অত্যন্ত গোপনে করেছিল, বলেই দিয়েছিল আমার নামটা বলবি না, হ্যাঁ আচ্ছা, তুই গিয়ে এখানে দেখা করবি। আবার কিন্তু কি কারণ ছিল ওই সময়টাতে আপনাকে ওরকম ভাবে ব্যান যে করার, কারণের কাজ জন্য না পাওয়ার? যে কারণের জন্য সিপিএম এর দালাল, আচ্ছা, সিপিএম এর দালাল, সেই কারণের জন্য রিটালিয়েশন তো হবেই। আচ্ছা, তারপরে 11 থেকে এইটা 13 পর এক্সপেক্ট করাটা খুব ভুল, কিন্তু রিটালিয়েশন হবে না, রিটালিয়েশন হবেই। তাতে আপনার, তারপরে আপনি কি দায়িত্ব পালন করছেন সেটা হচ্ছে আসল কথা। তারপর সেখান থেকে রিকভারিটা কিভাবে সম্ভবপর হলো? মানে 2013 আস্তে আস্তে পর দেখতে থেকে- পেলাম যে ডাক পেতে আরম্ভ করলাম আবার। কিন্তু এই যে বর্তমানে যে ঘটনাটা ঘটছে, যেরকম আমরা দেখছি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, এরা সমস্ত এরা কিন্তু অলিখিতভাবে ব্যান হয়ে যাচ্ছে। এবং আপনার সাথে কথাও হয়েছিল সেই বিষয় নিয়ে, আপনার একটা ইন্টারাকশন আমরা নিয়েছিলাম। তো সেখানে আপনি বলছিলেন যে অনির্বাণ ভট্টাচার্যের মতো এরকম একজন অভিনেতা, তা সে মাঠে ঘাটে হয় না, তো এরকম একটা অভিনেতাকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, ফেডারেশনের সঙ্গে একটা দ্বন্দ্ব, বাংলা ছবির ক্ষতি হচ্ছে, ওর ক্ষতি হচ্ছে না, এবং তার ও জন্য বরঞ্চ এই সময়টা আরো নিজেকে শানিত করছে, আচ্ছা, আরো প্র্যাকটিস করছে, আরো শিখছে। ক্ষতিটা হচ্ছে মানে বাংলার সিনেমা, বাংলা যে সমস্ত অন্যান্য মিডিয়া, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধরে নেওয়া যাক যে আরও 15 বছর তৃণমূল সরকার থাকলো, আমাদের মানে পশ্চিমবঙ্গবাসীর তো একটু ধৈর্য বেশি,
30 বছর দিয়েছে কংগ্রেসকে, 34 বছর দিয়েছে সিপিআইএমকে, তৃণমূল সরকারকে আর 30 বছর দেবে, হতেই পারে, অসম্ভব কিছু না, ধৈর্য বেশি আমাদের একটু। তো তারপর কি হবে? একটা না একটা সময় তো, মানে এই যেমন আমি সিপিআইএমের লোকেদের বলতাম যে একজন কমিউনিস্ট হয়ে যখন কেউ মনে করে যে আমরা অপরাজেয়, তার থেকে বড় ভুল তো আর কিছু হতে পারে না। একটা না একটা সময় তো আপনারা যাবেন, যখন যাবেন তখন রিটালিয়েশন হবে না? সেই রিটালিয়েশনে অনেক কিছুই ঘটবে, যেমন এই বামেদের বেলায় ঘটেছে। 2011-তে ওদের প্রায় 1000 খানেক পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে একই রাত্রিরে, অনেককে ঘর ছাড়া করেছে, ইত্যাদি ইত্যাদি। যে মেয়েটি বা যে ছেলেটি অনির্বাণ ভট্টাচার্যের অভিনয় মুগ্ধ হয়, সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, সে সিপিআইএম হতে পারে, সে যা খুশি হতে পারে। সে একদম ওই আজকাল একটা নতুন কথা চালু করা হয়েছে, খুব মানে মানে সুকৌশলে চালু করা হয়েছে, যে সমস্ত রাজনৈতিক ধ্যান ধারণা ভুল, হ্যান ত্যান ইত্যাদি। সে তাতেও যদি কেউ মনে করে, লক্ষ্য করে দেখবেন যে এই তার প্রিয় অভিনেতা বা তার প্রিয় খেলোয়াড়ের যদি ক্ষতি হয়, সে কিন্তু তার রাজনৈতিক মতামত থেকে সরে যায়। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে একটা উদাহরণ বলছি। শাহরুখ খানকে দেশ থেকে দাঁড়িয়ে দেওয়া হোক, হ্যান হোক, ত্যান হোক, কত কি হলো সিনেমা দুটো রিলিজ করার পর। ভারতবর্ষের মানুষ প্রমাণ করে দিল ও ওই সব জায়গায় যা যা বলছো ঠিক আছে, কিন্তু আমার হিরোকে সরাবে না, এটা প্রমাণিত হলো। আর তো কিচ্ছু হলো না। এটা হয়। এই যে ধরুন এদেরকে এইভাবে ব্যান করা হচ্ছে, তাতে করে কিন্তু যে পেছনে সবাই হয়তো বলছেন, কিন্তু সামনে এসে তার প্রতিবাদ করা, যে কেন এরকম করা হচ্ছে, সেই প্রতিবাদের একটা ফলস্বরূপ দেখা গিয়েছিল। কিন্তু আস্তে আস্তে কিন্তু সবাই সেখান থেকে সরে আসেন। মানে আমরা যেটা দেখেছিলাম যে একজনের একটি ফিল্মকে রিলিজ, মানে ফিল্মের কাজ নিয়ে সমস্যার সূত্রপাত হয়েছিল, এবং সেখান থেকে সকলে একত্রিত হয়েছিলেন, কিন্তু আবার কিন্তু সবাই যে যার মতো করে ভুল বুঝে ফেরত আসতে শুরু করেছেন। পরমব্রত চট্টোপাধ্যায় ফিরে এসেছেন, ভুল বুঝে ফেরত আসতে চেষ্টা করছেন, শব্দটা আমার কাছে একটুখানি অদ্ভুত লাগছে। আমার একদম মনে হচ্ছে না যে ওরা আগে ভুল করেছিল, একদম আমার মনে হচ্ছে না। মানে স্ক্রিনিং কমিটি বা এরা ফেডারেশন সকলের ভালোর জন্য কাজ করে, এটা তাদের এখন মনে হয়েছে, সেই ভাবনা থেকে ফিরে আসা। আমি বারবার করে একটা কথা বলেছি, শ্রমিক স্বার্থ দেখতেই হবে। শ্রমিক স্বার্থ দেখতে গিয়ে সেই শ্রমিক স্বার্থকে আধুনিকভাবে দেখার চোখের কথা আমি বলেছিলাম, আধুনিকভাবে দেখা। অর্থাৎ আগে ডিজিটাল ক্যামেরায় শুটিং হতো না, ফলত আলোর অনেক রকমের বিষয় ছিল, এক্সপোজার দেওয়ার ব্যাপারটা আবার হান্তার। আর আজকের তারিখে ডিজিটাল ক্যামেরায় সম্পূর্ণ অন্যরকমভাবে শুটিং হতে পারে, তার জন্য আমার এত লোকের দরকার নেই। এক্স্যাক্টলি। যত এই নিয়মটা চলবে, তত হবে কি, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা তত বেশি আসতে আরম্ভ করবে, ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসাররা তত বেশি আসতে আরম্ভ করবে। তো ফলত শ্রমিক স্বার্থ তো রক্ষিত হচ্ছেই। যত ছবি বাড়ছে, তত আমাদের এখানে যারা শ্রমিক আছেন, যারা কাজ করেন, তারা কাজ পাচ্ছেন। আমি এটাতে বিশ্বাস করি, আমি বলেও ছিলাম সেভাবে। আমার বলায় কি যায় আসে? একদিন কোন দিন আমার সম্পর্কেও বলে দেবে যে ও কাজ করবে না। এর আগে তো হয়েছিল, যখন দুটো বাইক এসে দাঁড়িয়ে বলেছিল ওই কাজ করবে ইষ্টি কুটুম বলে, তখন একটা সিরিয়াল হতো, ওই লোকটা এখানে থাকলে এখানে শুটিং হবে না, বন্ধ। এটা যখন বোলপুরে হয়েছিল, তখন বোলপুরে আমাদের সেই সময় যে ছেলেটি, তখন নন্দীগ্রাম খুব চলছে আর কি,
যে ছেলেটি ছিল সাউন্ডের ছেলে, সে হঠাৎ গিয়ে বললো, কি হয়েছে, তুই কে? আমি নন্দীগ্রামের যুব কমিটির, আমার নাম জানিস? দেখতে পেলো তাকে তো প্রায়ই দেখা যাচ্ছে আনন্দবাজারে। সেইটাতে ঘাবড়ে টাবড়ে গিয়ে এসে বললো, না এটা ঠিক হচ্ছে না, তো এটা করাটা তোমাদের ওখানে করো, এখানে করবে না, দাদা বলে দিয়েছে সব হবে না। এরকম হয়েছে। তৃণমূলের ছেলেরা গিয়ে বলেছে এটা তো করা যাবে না। ইনফ্যাক্ট রিপাবলিক অফ ডায়মন্ড হারবারের প্রেসিডেন্ট অভিষেক ব্যানার্জি, তার খুব ঘনিষ্ঠ বন্ধু, সে গিয়ে বলেছে যে কী হচ্ছে চন্দনদার সঙ্গে এটা। তাতে অভিষেক ব্যানার্জি বলেছে, না না এইসব তো একদম উচিত হচ্ছে না, পরিষ্কার বলেছে। আমি তো জানতাম না, তার মানে যারা বলছি, যারা উচ্চ স্তরের নেতা নেত্রীরা আছে তাদের অগোচরে এই ঘটনাগুলো ঘটছে। হ্যাঁ, এই ঘটনাগুলো অগোচরে ঘটছে না। আমার ঘটনাটা হয়তো অগোচরে ঘটতে পারে, কিন্তু এই ঘটনাটা অগোচরে ঘটছে, তারা সবটাই জানেন। হ্যাঁ, এত কাগজে লেখালেখি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমার বেলায় তো কেউ জানতোই না যে আমি কাজ পাই না বা আমাকে কাজ কেউ দেবে না ইত্যাদি, কেউ জানতেই না। সেখানে সমাজ মাধ্যমের দৌলতে সবটাই অনেক ক্লিয়ার। হ্যাঁ, মানে এইটাই হচ্ছে পরিবর্তনের জায়গা, যে আজকের তারিখে আপনি ভারতবর্ষে প্রধান যে 60 বা 70টি চ্যানেল এবং নিউজ পেপার আছে, সেগুলো দুটো লোকের দখলে। তার বাইরে এই বিজ্ঞাপন পাওয়ার জন্য, সরকারি বিজ্ঞাপন পাওয়ার জন্য বহু লোক অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়, কারণ খুব পয়সাওয়ালা লোক। আজকে সোনি কর্পোরেশন নিজে একটা চ্যানেল লঞ্চ করার পর সে তো আর চিন্তা করবে না যে অমিত শাহ রেগে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী, নাকি মমতা ব্যানার্জি রেগে গেলেন, নাকি স্টালিন রেগে গেল, নাকি এনআরআই বিজয়ন রেগে গেল, পিনারাই বিজয়ন রেগে গেল, তার কোনো মাথা ব্যথা নেই। কারণ তার বিশ্বজোড়া তার মার্কেট, এবং সে কোনো কথা বলতে গেলেই বলবে হাঁ কর, বলে $2 বিলিয়ন বা $2 বিলিয়ন মুখের মধ্যে ফেলে দিয়ে বলবে মুখ বন্ধ কর, যা আমি এটা করব। তারা বলতে পারে, যেমন আমাদের বাণীরা বলছেন, 2 বাণী আছেন, 2 বাণী মিলে সারা ভারতবর্ষের নিউজ চ্যানেল হ্যান ত্যান সমস্তটাকে করে ফেলেছেন। তারা বলতে পারে, কিছু কথা বলতে গেলেই বলবে হাঁ কর, টাকা ফেলে দিয়ে বলবে মুখ বন্ধ কর, যা। তারা করতে পারে। সুতরাং আজকের তারিখে যদি খবর দেখুন, খবর যখনই দেখি একটা বিষয় নিয়ে খুব চেঁচাচ্ছে, আপনারা যখন এসব করেন আর কি, খুব চেঁচান, তখন প্রথম জিনিস খোঁজ করতে হয় আপনারা কি লুকোচ্ছেন। কিছু একটা লুকোচ্ছেন বলে এদিকে দৃষ্টি ঘোরাবার জন্য চেঁচাচ্ছেন। এটা হচ্ছে একদম খুব স্পষ্ট জায়গা। ঠিক যেমন আরজিকর কাণ্ডে হলো, ওই ঘরটায় ঢুকিয়ে দিল দেহটা, কিন্তু ততক্ষণে পরিষ্কার হতে থাকলো অন্য জায়গা, যাতে কোনো দাগ টাগ না পাওয়া যায়, কোনো ইয়েটে না পাওয়া যায়। বাকি লোকজন এই ঘরের মধ্যে ঢুকে গেল এবং এমনভাবে ঢুকলো যাতে কোনো মানে এভিডেন্সই পাওয়া যাবে না। ওই একবার লাল চাদর, নীল চাদর, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি, পাশে একটা ক্লিপ, ও ছাড়া। আমরা সামাজিক প্রেক্ষাপট নিয়ে অনেকটা আলোচনা করছি, একটু আপনার ব্যক্তিগত বিষয় নিয়েও আমরা কথা বলি, মানে সেটা সকলেরই কারোই অজানা নয়। আপনার একটা মানে মূল্যবান সময় কেটেছে অভিনয়ে উৎপল দত্তের সঙ্গে, যার কাছ থেকে আপনি অনেকটা শিখেছেন। 4 বছর। 4 বছর। তার থেকে বেশি কেটেছে রমাপ্রসাদ বণিকের কাছে। আমার 2জন গুরু, একজন কর্মগুরু আর একজন জানগুরু। জানগুরু বলতে যা বোঝায় সেরকম সর্বোচ্চ গুরু, কিন্তু তাছাড়া মাস্টারমশাই আমার অনেক,
রুদ্রপ্রসাদ সেনগুপ্ত থেকে শুরু করে বিভাস চক্রবর্তী, অরুণ মুখার্জি, অশোক মুখোপাধ্যায়, এরা আমার মাস্টারমশাই। সুতরাং জানগুরু উৎপল দত্তর সঙ্গে হ্যাঁ আমার সরাসরি 4 বছর, 4.5 বছরের মতো আমার সৌভাগ্য হয়েছে থাকার। তার কাছ থেকে মানে যে ভাবধারা আপনি পেয়েছেন, বা এমন কি বিষয় যেটা আপনাকে ভীষণভাবে এনরিচ করেছে, বা এই যে আপনার এগিয়ে চলা তাতে খুবভাবে সাহায্য করেছে? তার অভিনয়ের শিক্ষা তো ডেফিনেটলি রয়েছে, তাছাড়া মানুষ উৎপল দত্ত, মানুষ উৎপল দত্ত ভারী মজার লোক। মানে আমরা পর্দায় যেরকম তাকে দেখেছি মজার, সেরকমই কি নাকি একদম না না, অন্যরকম? ওটা আলাদা। ওটা মানে মানুষ উৎপল দত্ত মানে হচ্ছে যে লাইব্রেরিতে 35,000 বই পড়া, তার যে কোনো শাস্ত্রীয় সঙ্গীতের গুনগুন করলেই বলতেন, বলো ঠাট কি, আরোহ কি, অবরোহ কি, তবে এটাও নিজে সম্ভব। নিজে বলে দিতেন। আমার চোখের সামনে দেখা বাঁক বাজছে, উনি শর্ট হ্যান্ডে তার স্বরলিপি লিখে দিচ্ছেন, এগুলো আমার চোখের সামনে দেখা। আমি আমাদের দলের ছেলে মেয়েদের একটাই কথা বলি, যে তোমরা এতটাই দুর্ভাগা যে তোমরা পাহাড় দেখোনি, তোমরা আমাদের মতো ফুসকুড়ি দেখছো। আমরা সব ফুসকুড়ি। সৌভাগ্য হয়েছে পাহাড়ের নিচে দাঁড়িয়ে থেকে উপরে তাকানো। আচার্য সৌম্যমিত্র মহাশয়কে তো আর আমি পাইনি। মানে ধৈর্য রাখতে হবে, এগুলো রমাপ্রসাদ বণিক একদম হাতে ধরে ধরে শিখিয়েছিলেন। বা হাতে ধরে ধরে মানে আমাদের ইয়েতে যেটা বাংলা গ্রুপ থিয়েটারে যেটা হয় সেটা হচ্ছে যে রিহার্সাল প্রসিডিওরটাই কিন্তু হচ্ছে শেখার জায়গা, দেখে শিখতে হয়। সেইটা গিয়ে বাড়িতে অন্যকে দেখাচ্ছে কিন্তু, বা অন্যকে এই নিয়ে আলোচনা করছে। আপনি বাড়িতে এসে নিজে তৈরি হচ্ছেন কিনা। যেমন আমাদের সময় আমরা যেমন মানে বেসিক সারেগামাটুকু না জানলে ঘর থেকে বার করে দেবে, বেসিক তাল জ্ঞান যদি না থাকে ঘর থেকে বার করে দেবে, বলবে আর একদম এদিকে আসবে না। এখন মানে ভাবাই যায় না কিছু ছেলে মেয়ে, মানে যারা সব আসছে, তাল জ্ঞান নেই, সুর জ্ঞান নেই, অভিনয় করতে আসছো, কি করে সম্ভব? হ্যাঁ, আমাদের বাংলা থিয়েটারে তো হয় না, সিরিয়াল টিরিয়ালে হয় দেখি, যত না অভিনয় শেখে তার থেকে মাসেলটা বেশি আগে শিখে নেয় আর কি। চার কটা অ্যাপ হয়েছে আর কত কোথায় মাসেল হয়েছে। তারপর যখন জিজ্ঞেস করা হয় যে, যদি আদৌ জিজ্ঞেস করা হয় যে এই যে ডায়ালগটা ছিল, এই ডায়ালগের ব্রিজিংটা কোথায় ছিল, কিওয়ার্ড কোথায় ছিল, ইমোশনের ব্রিজিংটা কোথায় হয়েছে, মানে যেগুলোতে অভিনয় শিক্ষার যা যা পড়ে, আবার ফেরত চলে যাবে হচ্ছে। আমাদের আমি এখন তো ভীষণ ভয় পাই নতুন কোনো ছেলে মেয়ের সঙ্গে কথা বলতে। একবার দুবার বলতে গিয়েছিলাম, আমি দেখেছি তারা খুব অসন্তুষ্ট হয়, আমি ভয় পাই। এই যে উৎপল দত্ত, রমাপ্রসাদ বণিক, দুটো উৎপলদার কাছ থেকে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যে ওয়ার্ল্ড কংগ্রেস হয়েছিল, উৎপলদা গিয়েছিলেন, 10 জন পৃথিবী বিখ্যাত ডিরেক্টররা ছিলেন এবং আগুস্তো বল তার মানে ক্যাম্প ডিরেক্টর ছিলেন। ফিরে এসে উনি টানা 10 দিন আমাদের ওয়ার্কশপ করিয়েছিলেন। ওইটা হচ্ছে মানে আমার মরে যাওয়ার আগে পর্যন্ত কন্টিনিউয়াস প্র্যাকটিসের জায়গা তৈরি হয়েছিল। এর আগে পিটার ব্রুক আছেন বা রমাদা আছেন, কিন্তু ওই 10 দিনটা খুব জরুরি ছিল। তো সেখান থেকে শেখা, কারণ থিয়েটার যে স্পেকটাকেল এবং থিয়েটারের যে ম্যাগনানিমিটি, এটা তো আমি বিদেশ না গেলে আমি জানতে পারতাম না। মানে কেন সিনেমাকে 70 mm হতে হয়েছিল, কারণ থিয়েটারের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য, নাহলে পারছিল না। এবং থিয়েটার কি হতে পারে, তার ম্যাগনানিমিটি কোন লেভেলে গিয়ে পৌঁছতে পারে,
সেটা যখন দেখলাম তখন বুঝতে পারলাম যে, আর একটা মজার ব্যাপার হচ্ছে এটা 60 পেরোবার পর আরো বেশি করে বুঝতে পারছি, আপনি কত কি জানেন না। আপনি যেই মুহূর্তে কোনো কিছু জানবার জন্য যাচ্ছেন, গিয়ে দেখতে পাচ্ছেন কত কি জানেন না। ফলত এইটা একটা বড় সুবিধা হয়েছিল। এটা একটা জায়গায় আমি দেখছিলাম উৎপল দত্তের ক্ষেত্রে, এত এনার্জেটিক উনি ছিলেন, উনি ডায়ালিসিস নিচ্ছেন, সেই সময়েও তার যে এনার্জিতে কিন্তু কোনো রকম কোনো ভাটা ছিল না। না, আমি আর সৌভিক রায়চৌধুরী হুম আমরা বাইরে বসে থাকতাম, সেখানে একটা ঘটনা ঘটেছিল আমি আজীবন ভুলবো না। হঠাৎ করে হাত দিয়ে এরকম করে ডাকলেন, ডেকে বললেন, প্রশ্ন নেই, প্রশ্ন করো, আমায় প্রশ্ন করো। একজন মানুষ যে চলে যাবেন বুঝতে পারছেন, এবার হুম হুম যাওয়ার আগে তার যে জানাটুকু হুম। এই সবটুকু দিয়ে যেতে চাইছে। সেই জন্য বারবার করে, প্রশ্ন নেই কোনো, প্রশ্ন করো না, আমাকে প্রশ্ন করো। তখন কি করেছিলেন, প্রশ্ন করেছিলেন? না না, যা শরীরের যা অবস্থা ছিল, যা জয়ন্তবাবু আমাকে বললেন যে উনি এই কথাগুলো বললে সবসময় রেসিপ্রোকেট করো না। আচ্ছা। তো আমরা সরে গিয়েছিলাম, কিন্তু খুব কেঁদেছিলাম সেদিকে, এইটুকু আমার মনে আছে। আমি উৎপলদার চলে যাওয়ার পর আমি অত কাঁদিনি, কিন্তু সেদিন যতটা কেঁদেছিলেন। হ্যাঁ, কারণ ওই প্রশ্নটা, প্রশ্ন নেই তোমার কোনো, আমাকে প্রশ্ন করো। সেদিনকার জন্য কোনো আক্ষেপ হয় যে আমি সেদিন এই প্রশ্নটা হয়তো করতে পারতাম, ওনাকে করলে ভালো হতো, এরকম কি কখনো মনে হয়, আক্ষেপ হয় কোনো? প্রশ্ন তো প্রতিদিন হয়, হুম হুম। প্রতিদিন। এত অজানা জগৎ পড়ে রয়েছে না, মানে সে আর ওই আর কি, মানে যাদের বাবা মা চলে যান তারা বুঝতে পারে যে ছাতাটা কত বড় ছিল। মানে এই মধুদা, মানে আমাদের দলের, পৃথিবীতে তো একজনকে তো আপনি কিছুতেই বোকা বানাতে পারবেন না, হু এভার ইট ইজ। আমার মনে হয় ট্রাম্পও পারবে না। দ্যাটস হিজ মাদার। এক্স্যাক্টলি। ও দূর থেকে দেখলে বলে দেবে কি হয়েছে, এক্স্যাক্টলি কি হয়েছে বলতে পারবে না, দূর কিছু থেকে একটা হয়েছে। কিছু একটা গন্ডগোল হয়েছে বা ভালো কিছু হয়েছে। যে মায়েরা সবচাইতে আগে বোঝে মেয়ে প্রেমে পড়েছে, কি করে বোঝে? বাপ অত তাড়াতাড়ি বোঝে না, মায়েরা সাট করে ধরে ফেলে ছেলে ছেলে প্রেমে পড়েছে, প্রেম টেম করতে আরম্ভ করেছে। কিছুই না, ও ওই একজনকে যেমন ও সরে গেলে কিছুই তো করছেন না। এই মধুদার প্রসঙ্গে 93 বছর বয়স মধুদা, একদিন বললাম বাড়িতে থাকো না, আমার যাওয়ার কি দরকার এখন শোয়ের পর? না রে, বুড়ি জেগে বসে থাকে। ওই ঠিক ওই মধু এলি এবার শোবে। সব পাখি ঘরে ফিরে আসে, এটা উনি দেখে নিলেন যে 4 ছেলেই ঘরে এসে গেছে আর নাতি নাতিরা ঘরে এসে গেছে, এবার উনি শুতে যাবেন। কিন্তু ছাতাটা এখন মধুদারা বুঝতে পারেন। মধুদার বড় বৌদি আমাকে একদিন বলছিলেন যে মা থাকাকালীন বুঝতেই পারিনি কি 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 বলে দিতেন, আস্তে করে হয়তো বলতেন। আচ্ছা, এই যে দুটো ভিন্ন ধারা, তাই না? একটা হচ্ছে গিয়ে রমাপ্রসাদ বণিকের এক ধরনের ধারা, ডেফিনেটলি প্রত্যেকটা মানুষ যখন তাদের আলাদা আলাদা ভিন্ন ধারা থাকে, তো কখনো কম্প্যারিজনের প্রসঙ্গে তো একেবারেই নয়, কিন্তু মনে হয়েছে না যে এই ধারাটাকে আপনাকে বেশি এনরিচ করেছে, নাকি সব ধরনের ধারাই আপনাকে সমানভাবে এনরিচ করেছে? আপনি শেখার মন নিয়ে থাকলে সর্বত্র আপনি শিখতে পারবেন। আমি যখন একটা থিয়েটারে যাই বা সিনেমা দেখি, একটা দেখি, তখন কি শিখি না? শেখার জন্যই তো বসি। কিছুই শিখতে পারলাম না, সেটাতে আমার একটুখানি সমস্যা হতে থাকে, বা খুব প্রেডিক্টেবল, মানে আপনি জানেন পরেরটা কি হতে চলেছে।
তখন খুব মুশকিল হয়। কিন্তু আসলে কি জানেন তো, এটা হচ্ছে দুজনের মধ্যে যদি তফাৎ বলেন, তফাৎটা হচ্ছে, আমি আচার্য সৌম্যমিত্র মহাশয় সম্পর্কে কথাটা একটা বলছি না, কিন্তু আমি বলছি রমাপ্রসাদ বণিক সম্পর্কে। রমাপ্রসাদ বণিক তার নিজস্ব যে ইতিহাস এবং দর্শন সম্পর্কে জ্ঞান, যা শিল্প সাহিত্যে নির্মাণের ক্ষেত্রে ভীষণ কাজে লাগে, ভীষণ কাজে লাগে। আজকে আপনি ভেবে দেখুন তো যে হয়তো উপন্যাস, কিন্তু প্রথম আলো আর ইয়ে কি বলে, এইগুলো তো আসলে সাংস্কৃতিক ইতিহাস লিখে গেছেন সুনীলদা। সেই সময় সাংস্কৃতিক, বাংলার সংস্কৃতির যে ইতিহাসটা, সেইটা ধরে দিয়ে গেছেন। বা আপনি আশাপূর্ণা দেবী থেকে শুরু করে যত সাহিত্যিক আছেন, তারা তো সময়ের প্রতিফলন ঘটিয়ে গেছেন। কিন্তু তারা কেবলই, তারা কেউ থাকতেন না, এর মধ্যে আরো অনেক লেখক লেখিকা এসছেন, তারা কেউ থাকেননি, আশাপূর্ণা দেবী থেকে গেছেন। তার কারণটা হচ্ছে সময়টাকে উনি ধরতে পেরেছিলেন। দেখুন, আমার পালাবার খুব ভালো রাস্তা হচ্ছে, আমি একটা দারুণ গল্প বললাম, দারুণ করে বললাম, কিন্তু কেন ঘটছে এটা বললাম না। আমি সবার কাছে ভালো, রবীন্দ্রনাথ ওই কারণেই সবার কাছে ভালো নন যে উনি কেনটা বলে দেন, বলেছেন। শেক্সপিয়ার ওই কারণের জন্যই ভালো নন বহু লোকের কাছে, কারণ উনি একদম কেনটা খুব সরাসরি বলছেন, কেন হচ্ছে এটা। তো উৎপল দত্ত এবং রমাপ্রসাদ বণিকের মধ্যে কে এই কেনটা বলেছেন? অবভিয়াসলি উৎপল দত্ত সবসময় কেনটা বলছেন, গল্প বলছেন, কিন্তু এই যে ঘটছে পুরোটা, কেনটা বলছেন। আচ্ছা, আর এই কেনটা বলতেন না বলে কি রমাপ্রসাদ বণিকের জন্য আপনি শোনা যায় যে গালাগাল দিয়েছিলেন, এবং সেটা ওনার কান অবধি পৌঁছেছিল? হ্যাঁ, প্রায় একরকম, মানে তর্কাতর্কিটা রাজনৈতিক স্তরেই হয়েছিল। আপনাকে তার দল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, বিতাড়িত করা হয়েছিল। আমি 2 বার বিতাড়িত হয়েছি। এই 2 দিন আগেই নান্দিকান আমাকে ফেলিসিটেট করে, এই যে ওদের ইয়েতে। তাতে রুদ্রদা নাটক নিয়ে কথাবার্তা বলছেন, পাশ থেকে বাবু, মানে আমাদের সৈনী, খুব আস্তে আস্তে বলেছে, চন্দনদাকে নিয়ে কিছু বলো। হ্যাঁ, চন্দনদাকে নিয়ে কিছু বলো। ও চন্দন, ওকে আমি তাড়িয়ে দিয়েছিলাম। আমি একটা রেকগনিশন পেলাম, যাক, মানে ঘোড়ার মুখ থেকে বেরোলো যে আমি একটা সময় নান্দিকারে ছিলাম এবং আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, এবং যারা, মানে একটা হচ্ছে রমাপ্রসাদ বণিকের দল থেকে বিতাড়িত হয়েছিলেন, আবার রুদ্রপ্রসাদ সেনগুপ্তের দল থেকেও বিতাড়িত হয়েছে, মানে নান্দিকার থেকেও বিতাড়িত হয়েছিলেন। কিন্তু যাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যাদের, আর সেটা আবার বাবুয়া জানতো না, তার করে উঠেছে, কি বলছো ভুলভাল। হ্যাঁ, তুই জানিস না, ওই যে সামনে যে 2 জন বসে আছে, ওরাই কারণ, জোরে জোরেই বলেছি। আচ্ছা, তো ঠিক আছে, তাই নিয়ে হাসাহাসি হয়েছে। পরে রমাদার মনে হয়েছে যে ওই কে কি বলছে না বলছে, তার থেকে ইম্পর্টেন্ট কে কি করছে। রমাদারও ততদিনে 4 বছর বয়স বেড়ে গেছে, সামনে নাটক আছে বলে, তখনকার সময় 13 এপিসোডের সিরিয়াল হতো, 3 দিনের শ্যুট হতো, মানে এক একটা এপিসোডে 3 দিন করে শ্যুট হতো। তাতে ডিরেক্টররা যে পয়সা পেতেন, রমাপ্রসাদ বণিক হেলায় ছেড়ে দিয়ে চলে এসছেন, না আমার সামনে থিয়েটার আছে। থিয়েটারটা ধ্যান জ্ঞান, থিয়েটারটা ভালোবাসা। সেই রমাপ্রসাদ বণিক আবার পরবর্তী ক্ষেত্রে বুঝেছিলেন যে আমার একটা সংসার হয়েছে, আমার 2 বাচ্চা হয়েছে, আমাকে এদের 2 জনের কথা ভেবে কিছু একটা তো করে যেতে হবে। সেই জন্য রমাপ্রসাদ বণিক সেই পরবর্তী ক্ষেত্রে প্রফেশনাল জগতে এসে এবং প্রমাণ করে দিয়েছেন যে উনি যখন থাকেন তখন আর কেউ থাকে না,
উনি যখন স্ক্রিনে থাকেন তখন আর কেউ থাকা মানে আর কারোর দিকে চোখ যায় না, প্রমাণও করে দিয়েছেন উনি। একটা সময় যখন মানে বলেছেন যে করব না, তখন যেমন করব না বলেছেন, আবার যখন করা শুরু করেছিলেন তখন প্রমাণ করে দিয়েছেন যে আমি যখন করব মনে করব তখন কিন্তু আর মনোজ মিত্র যেদিন থেকে মনে করেছেন আমি প্রফেশনাল কাজকর্ম করব, কি হলো তারপর থেকে আর তা ওর স্ক্রিনে থাকলে আর কেউ কোনো দিকে তাকানো যায় না। আমরা বাংলা সিনেমার খুব সৌভাগ্য, বিরাট সৌভাগ্য যে আমরা যে সমস্ত অভিনেতা অভিনেত্রী পেয়েছি, যে সমস্ত নির্দেশক পেয়েছি। এই আমাকে দিল্লিতে এক দিল্লিওয়ালা ধরে ওই লিফট দিচ্ছিল, आप लोग बहुत कामचोर होते हैं। हाँ सही बताया आपने, ये लेकिन ये जो गाड़ी आप चला रहे हो ना, ये गाड़ी बनने में कौन कौन सा चीज़ लगेगा, कैसे ये चलेगा, ये हम लोग सोचते हैं और आप लोग चलाते हो। तो ये याद रखिएगा कि हम लोग सोचने वाला लोग आदमी हैं। তো এনিওয়ে। আচ্ছা চন্দনদা, মঞ্চ, তারপর ছোট পর্দা, এরপর বড় পর্দা, এই যে তিনটে ক্ষেত্রে অভিনয়টা তো কমন, কিন্তু এখন তো আবার ডিজিটালিও এসছে। তো এই যে বিভিন্ন ক্ষেত্রগুলো, কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হয়, কোনটা বেশি মনের কাছাকাছি? থিয়েটারের বাইরে কিচ্ছু নয়, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দিয়ে প্রকাশ করতে হবে। আর থিয়েটার যতটা আনন্দ দেয় না, সেই ওই আবার সামনে মানুষ বসে আছে, সামনে এক্ষুনি জানতে পারছি আমি রিয়াকশনটা তাদের, ভুল করলে গাল গাল দিচ্ছে, ভালো করলে উৎসাহ দিচ্ছে, সামনে বসে আছে। আর এখানে কে কোথায় আছে জানিও না, দেখা হলে হয়তো কখনো বলেন, ইত্যাদি ইত্যাদি। তা আমি সেই অর্থে খুব সৌভাগ্যবান যে আমাকে অনেকে স্নেহ করেছেন। কিন্তু থিয়েটারের অভিনয়ের সময় ওটার কাছাকাছি পৌঁছানো খুব মুশকিল, মানে ওটা সর্বস্ব দিয়ে করতে হয়। আচ্ছা চন্দনদা, এই যে ধরুন থিয়েটারটা একজন অভিনেতাকে পরিপূর্ণভাবে তৈরি করে, একেবারে ABC থেকে শুরু করে জেড অবধি শেখায় অভিনয়, তাই না? তো এখন যে ধরনের আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এখন যে সমস্ত ছেলেমেয়েরা আসছে খুব শর্ট পিরিয়ডে তারা নিজেদেরকে তৈরি করতে চাইছে, বা হয়তো সেভাবে তৈরি না হয়ে হয়তো অভিনয় করতে আসছে, এখনকার ছেলেমেয়েদের মধ্যে কি সেই ইন্টারেস্টটা দেখেন? আমাদের থিয়েটার দলে যারা আসছে বা থিয়েটার করতে যারা আসছে, আমি তাদের মধ্যে দেখি, আমি বলছি 90% ছেলেমেয়ের মধ্যে অভিনয়টা শিখবো, তারপরে প্রফেশনাল কাজে যাবো। কারণ আমি খুব উৎসাহ দিই যে তোমার পেশা নেশাকে যদি একটা জায়গা আনতে পারো, তার থেকে আনন্দের আর কিচ্ছু নেই। তো ফলত এর জন্য আমাকে আমার বদনাম হয়েছে, বহু লোক আমাকে যে চন্দন সব ধরে ধরে সব নিয়ে গিয়ে সিরিয়ালে দেয়। কারণ বহু থিয়েটার দলে এখনও বোধহয় একটা জায়গায় নিয়ম আছে, সিরিয়াল করলে তুমি আমাদের দলে আসবে না, হ্যান ত্যান বলছে। হ্যাঁ, মানে রাজেশ শর্মা কথাটা শোনেনি, তাই আমরা রাজেশ শর্মাকে সারা বিশ্ব পেল। ও যদি উষাদির কথাটা, এইসব কথা শুনতেন, তাহলে আমরা রাজেশ শর্মাকে পেতাম না। আপনি তো মানে অভিনয়ের ক্ষেত্রে সিনেমা এবং আপনার একটা অন্যতম চলচ্চিত্র যেটা হচ্ছে গিয়ে মানিক বাবুর যে মেঘ, এই ফিল্মটি সমাদৃত এবং আপনি আন্তর্জাতিক স্তরে পুরস্কার পেয়েছেন এই ফিল্মটির মাধ্যমে। তো এটাতে একটা অন্য ধরনের একদম অভিনয়ের আপনি করেছেন, অন্যরকমভাবে আপনাকে পাওয়া গিয়েছে। কতটা চ্যালেঞ্জিং ছিল এই ফিল্মটি আপনার কাছে? দেখুন, অভিনেতার সবচেয়ে বড় পরীক্ষা হয় যখন নৈঃশব্দের বাংমায়তাকে সে প্রকাশ করতে পারে। অর্থাৎ যখন তার সংলাপ নেই, অথচ সে সংলাপ বলছে এবং আপনি শুনতেও পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন, সেটা হচ্ছে অভিনেতার সবচেয়ে জরুরি জায়গা।
রাশিয়ার প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার আপনি পেয়েছিলেন 2021, তাই তো? এবং একটা নয়, দুটো বোধহয় আন্তর্জাতিক পুরস্কার। ইরানের পেয়েছিল। মানে নিজের এই অ্যানালিসিসটা বোধহয় ভীষণভাবে ইম্পর্টেন্ট, না? হ্যাঁ, মানে দেখুন, আপনি শিক্ষার্থী যদি হতে চান তাহলে সঠিক অর্থে আত্মসমালোচনা যদি বন্ধ করে দেন তাহলে আপনি আর শিক্ষার্থী নন। সঠিক অর্থে আত্মসমালোচনা, ওই আমার কিছুই হচ্ছে না, এটাও যেমন উচিত না বলা, ফাটিয়ে, বেশিরভাগ লোক যেটা করে ফাটিয়ে দিলাম, ফাটে ডিরেক্টরের, এডিটারের ফাটছে, সাউন্ড রেকর্ডিস্টের ফাটছে, সেটাও যেমন উচিত নয়, আবার আমার কিছু হচ্ছে না এরকম বলাটাও উচিত নয়। সঠিক অর্থে আত্মসমালোচনা হওয়াটা খুব জরুরি দরকার। আমাকে নির্দেশক এই দায়িত্ব দিয়েছিলেন, আমি তার কতগুলো পেরেছি কতগুলো পারিনি, সামনের দিনে পারতে হবে। দেখুন, প্রত্যেক দিন নতুন ভুল হবে, আপনি সেই ভুল ঠিক করতে চাইবেন, আবার আর একটা ভুল হবে, এবং সেই সম্পর্কে আপনি সজাগ থাকলেন, ওইটাই তো আনন্দ। এখনকার যে ধরনের সিনেমাগুলো হয় সেগুলো দেখা হয়? হ্যাঁ, অনেক সময় দেখি, অনেক সময় দেখি না। আমি অনেক সিনেমাই দেখতে বসে খুব একটা উৎসাহ পাইনি, ভালো লাগে না। এখনকার বর্তমান যে ধরনের বাংলা সিনেমা হচ্ছে, আমি বাংলা সিনেমার কথাই স্পেসিফিক্যালি মেনশন করছি। বাংলা সিনেমা বরঞ্চ দীর্ঘদিন বাদে বাংলা সিনেমা আন্তর্জাতিক স্তরে, আমাদের ছেলেমেয়েরা, মেয়েও আছে তার মধ্যে, আমাদের ছেলেমেয়েরা আন্তর্জাতিক স্তরে বাংলা সিনেমাকে নিয়ে যেতে পেরেছে। তাহলে দেখতে ভালো লাগে না কেন? না, খুব মানে কি বলা উচিত, মানে মানে খুব কি বলবো, আগে থেকেই বুঝে যাচ্ছি কি হতে চলেছে, সেটা দেখতে ভালো লাগে। আমার এক বন্ধু ছিল, ফ্রেঞ্চ বন্ধু, সে 2-3 বার এসেছিল কলকাতায়, সেই সূত্রেই আমার আলাপ। প্রথমবার বলেছিল যে আমি বেরিয়েছিলাম, আমি তারপর ফিরলাম, তখন ছিল এই ক্যাসেট চলতো, তো দেখলাম 7-8টা এরকম নিয়ে বসেছে, তাহলে কি দেখছো, তখন বলছিল আ ফিল্ম। যে 7-8টার মধ্যে তুমি বলছো আ ফিল্ম, বলছে ফার্স্ট হাফটা সবার অন্যরকম, সেকেন্ড হাফটা সবার এক, এই জন্য একটাই সিনেমা দেখছি মনে হচ্ছে। ওকে, মানে ডিফারেন্ট ছবি, কিন্তু কোথাও না কোথাও একরকমের প্রেডিক্টেবিলিটি, ওকে, আপনি আগে থেকেই বুঝতে পারছেন। সেটা বাংলা সিনেমা এখন অনেক বেশি হচ্ছে বলে মনে হচ্ছে আপনার? এখন হ্যাঁ, মানে মধ্যিখানে তো খুবই হচ্ছিল, কিন্তু আমাদের ছেলেরা মেয়েরা, আমি বলছি মানে তারা বাধ্য হচ্ছে হয়তো করতে, কিন্তু তাদেরকে যদি আজকে বলা হয় যে এই নাও কিছু টাকা, নিজের মনের মতো ছবি করো, সৃজিত মুখার্জি সম্পূর্ণ অন্যরকম ছবি করবেন, করে দেখিয়েওছেন। কৌশিক গাঙ্গুলি অন্যরকম, আপনি তো করেছেন, সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন, একটাই কাজ, সুমন মুখোপাধ্যায়ের সাথে কাজ করেছেন, হ্যাঁ, হারভার্ড, অঞ্জন দত্তের সঙ্গে কাজ। হ্যাঁ, এই মধ্যিখানে সারাদিন সারা রাত্রির বলে বাদল সরকারকে ট্রিবিউট করলেন। আমার মনে হয়, আমি অভিনয় করেছি বলে নয়, আমার মনে হয় এই ছবিটিও চলচ্চিত্র এখনের মতোই কদর পাবে, সমাদর পাবে। আমার মনে হয় যেভাবে শ্যুট হয়েছে, যেভাবে উনি গল্পটা বলতে চেয়েছেন, আমার মনে হয় সমাদৃত হবে। ঋতুপর্ণ ঘোষের সঙ্গেও কাজ হয়েছে আপনার? হ্যাঁ, একবারই সুযোগ হয়েছিল, সে তো অপর্ণা সেনের সঙ্গে একবারই সুযোগ হয়েছিল, মিস্টার মিসেস আইয়ারে। তো এই যে এত ধরনের পরিচালকের সাথে কাজ করা, এবং এখন নতুন পরিচালকদের সাথে, মানিকবাবুর মেঘ একেবারে আনকোড়া নতুন একজন পরিচালকের সঙ্গে কাজ আপনার, তো সেটা কীরকম ফিলিংস? রিনাউন্ড রয়েছে, জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক রয়েছে, যেমন প্রভাত রায় আমাকে অনেক ছবিতে সুযোগ দিয়েছেন, অঞ্জন দত্ত আমাকে অনেকগুলো ছবিতে সুযোগ দিয়েছেন, হরনাথ ভট্টাচার্য মধ্যিখানে দায়ে পড়ে আমাকে নিয়েছিলেন, কারণ তখন সবে রাজেশ তখন বম্বেতে খুব কাজ করছিল, ফলত মিস করছিল,
তখন ওই কে করে দেবে, চন্দন করে দে পাঠটা। হরনাথ চক্রবর্তী আমাকে সুযোগ দিয়েছেন, তো এছাড়া অন্যান্যরা তো দিয়েইছেন আমাকে সুযোগ, মৈনাক পর্যন্ত এখন সেও আমাকে সুযোগ দিয়েছে, তো দিচ্ছেন, দেখা যাক। আপনার অভিনীত চরিত্রের মধ্যে অনেকগুলো কিন্তু থ্রিলারও রয়েছে। হ্যাঁ, মানে কোন ধরনের চরিত্র আপনাকে বেশি অ্যাট্রাক্ট করে? যেটা ওই যে যেমন বললাম যে যেখানে চ্যালেঞ্জ থাকবে। আমি যেমন ধরুন, আমি এখনো পর্যন্ত সম্পূর্ণ অন্ধ একটা গোটা সিনেমায় আমি পাঠ করিনি। আমি আদতে মানে সমস্যা আছে, অটিস্টিক, আমি চরিত্রে পাঠ করিনি। আমি একেবারেই সিরিয়াল কিলার, কিন্তু যেটা উত্তমবাবু একটা সময় সুযোগ পেয়েছিলেন, যে অথচ গায়ক সে। আমার গায়কের দরকার নেই, সে হয়তো পড়ায়, কিন্তু আসলে সিরিয়াল কিলার। আচ্ছা, এরকম চরিত্র পাইনি। আর প্রচুর চরিত্র পাওয়া বাকি আছে, মানে যেগুলো এখনো আসেইনি আমার কাছে, সেই চ্যালেঞ্জগুলো নিয়ে আসেন। আচ্ছা, আপনি কখনো ফিল্ম পরিচালনার কথা ভাবেন না? হ্যাঁ, আপনি নাটক যেরকম হ্যাঁ ভাবি, কিন্তু মুশকিল হচ্ছে যে আমি কোনো প্রডিউসার পাই না, আর প্রডিউসার কীভাবে পেতে হয় সেটাও আমি খুব একটা জানি না। প্রডিউসার এখানে পেতে হয়, ও অনেক কায়দা কানুন আছে, ওগুলো আপনার সঙ্গে এইখানে সকলের সামনে আলোচনা নাই বা করলাম, কিন্তু আছে কিছু কায়দা কানুন আছে। ইচ্ছে রয়েছে পরিচালনা করবার? হ্যাঁ, ভীষণভাবে ইচ্ছে। আমি এমনিতে 90 মিনিটেরই 12টা টেলিফিল্ম করেছি, 2টো ডেইলি সোপ করেছি, তার মধ্যে একটা, মানে আমার প্রথম শুরু ডেইলি সোপ হচ্ছে এক আকাশের নিচে দিয়ে, তারপরে আমি মানে নির্দেশনা, তারপরে আমি আর একটা ডেইলি সোপ করেছি প্রায় 1.5 বছরের ওপর, আমি যাচ্ছি থানায়, রমাদা ছিলেন তার মধ্যে, তো করেছি। কিন্তু ফিচার ফিল্ম, একটা আস্ত ফিচার ফিল্ম, সেটা আমি করি, এখনো করা হয়ে সুযোগ পাইনি। সত্যি তাই, মানে একটা এই যে এইরকম একটা কেরিয়ারে মানে অনেক কিছু প্রাপ্তি আপনার, যেরকম আপনি আপনার স্টুডেন্টদেরকে বলেন যে আমার কোনো স্টুডেন্ট নেই, না মানে আমার কিছু দলের সঙ্গী আছে, তারা কি নাট্য মাস্টার নই। এটা আপনার বিনয়? না না না, মাস্টার অন্য লোক। তো আপনি যেগুলো শিখেছেন যাদের কাছ থেকে, সেগুলো তো আপনি শেয়ার করছেন, কিন্তু আপনি নিজেকে শিক্ষক বলবেন না, সঙ্গী বলবেন, বন্ধু বলবেন, বন্ধুর মতো আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন তাদের সঙ্গে। নাট্য আনন, হ্যাঁ নাট্য আনন, অশোকনগর নাট্য আনন, আমি তাদের শুধু তাদের কেন, অনেক সময় অনেক জায়গায় আলোচনা করতে যেতে হয়। আমার মাস্টারমশাইরা যা আমাদের বুঝিয়েছেন, আমি সেইটাকে একটু শেয়ার করি। মাস্টার অন্য জিনিস, মাস্টার হচ্ছে ওই আচার্য সৌমিত্র মহাশয়, আচার্য উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এরা হচ্ছে মাস্টার। শিক্ষক একদম অন্য জিনিস, আপনাকে একদম এক্স্যাক্ট জায়গাটা ধরিয়ে দেবে। উইজডম দেওয়াটা, ডেটা দেওয়াটা তো শিক্ষা নয়, উইজডম দেওয়াটা শিক্ষা, জ্ঞানটা দেওয়া। আমি তো কেবলমাত্র স্কিল শেয়ার করি। আচ্ছা, এই যে আপনি বললেন যে এক আকাশের নিচে আপনি নির্দেশনার কাজ করেছেন, এখন যে সিরিয়ালগুলো হচ্ছে, আপনি নিজেও কিছু সিরিয়ালে আপনাকে অভিনয় করতে দেখা গিয়েছে, কিন্তু এখন সিরিয়ালের প্যাটার্নগুলো পাল্টে যাচ্ছে না? বড্ড জটিল একটা, মানে সেখানে নারী কেন্দ্রিক তো চরিত্র অবশ্যই, এবং সেখানে নার জটিলতা নিজেদের জীবনের জটিলতার দিকে তাকিয়ে দেখুন, দেখুন একতরফা কিছু হয় না। শিল্প মাধ্যম সমাজেরই ঘটনা বলি থেকে নিয়ে তাতে আরেকটু রং চড়িয়ে কি হতে পারে বা কি হওয়া উচিত নয় বা কি হতে পারত, এইটা বলে। দেখুন, 2 আর 2 4 হয় এই অবধি কিন্তু জীবন, ঠিক যেই মুহূর্তে 2 আর 2 5 হয়ে যায় তখন থেকে শিল্প শুরু হয়। এটা আপনার মিলল না যেটা।
মেলার কথা ছিল, কিন্তু মিলল না। ওইখান থেকে শিল্প শুরু হয়। সুতরাং ওই অনেকদিন আগে সব কলকাতার বাবুরা গিরিশ বাবুর কাছে গিয়েছিলেন, আপনি আমাদের নিয়ে কোনো নাটক লেখেন না কেন? শুনুন, নাটকের যে নায়ক হয় তাদের মহৎ গুণ থাকতে হয়, মহৎ গুণ, কিন্তু আপনাদের মহৎ দোষও নেই যে যা নিয়ে আপনি নাটক লিখবেন। এখন এই ছোট্ট ছোট্ট মানুষ, ছোট্ট ছোট্ট তাদের চাহিদা না পাওয়া, তাই নিয়ে খেউর করা সব ছোট্ট ছোট্ট মানুষ, সেটা নিয়ে আপনি গল্পটা বলবেন? নাকি ছোট মানুষদের মধ্যে একটা অদ্ভুত আরো বেটে মানুষ, যার আসল ইয়েটা আকাশ ছোঁয়া? যেমন ধরে নিন, আমি আপনাকে বলছি, যেমন আপনি এমনি হিটলারকে নিয়ে করলেও তাই, খুবই বেটে মানুষ। বা সূর্য সেনকে নিয়ে করবেন, দেখাই যায় না ভিড়ের মাঝখানে, পুলিশের রিপোর্টই তাই বলছে। যেমন সত্যি সত্যি নেতাজির হাইটটা অত বেশি ছিল না। আপনি তো সুভাষচন্দ্র বোসের সত্যিকারের হাইট যদি দেখেন, তাহলে ওই রকম টাওয়ারিং পার্সোনালিটি ছিল না, মানে চেহারাগত। সিজার 5 ফুট 3 ইঞ্চি না 4 ইঞ্চি, জুলিয়াস সিজার, কিন্তু বিশ্ব কাঁপিয়ে দিয়েছে। তো ওই আর কি। চন্দনদা, অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে, ডেফিনেটলি ঘড়িও দেখছেন, সময়ও চলছে। আর আপনি একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে গেছেন 2010 সালে, সেটা নিয়ে তো বারে বারে সকলেই বলেন কথা। অদ্ভুত সময় সেটা, একটা জীবনের সঙ্গে লড়াই, সেটা বোধহয় অনেক কিছু শিখিয়েছে আপনাকে, সেই লড়াইটা জীবনের সঙ্গে বেঁচে থাকার। প্রথম একটাই জিনিস শিখিয়েছে, এবং ওইটাই সবচেয়ে জরুরি জিনিস শিখিয়েছে, সেটা হচ্ছে মানুষ যখন অসহায় থাকে, মানুষের পাশে এসে দাঁড়াও। আমার পাশে অজস্র মানুষ ছিল বলে আমি এখন আপনার সামনে বসে আছি। বলা যায় না, হয়তো আপনিও ছিলেন তাদের মধ্যে একজন। সেই জন্যই আমি আপনার সামনে বসে আছি। পয়সা দিতে হবে না, পয়সা দিতে হবে না। আপনি শুধু বাড়িতে গিয়ে বসুন, বসে তাকে একটা খবরের কাগজ পড়ে দিন, একটু টেলিভিশন একসঙ্গে দেখুন, পয়সা দিতে লাগবে না। একবার শুধু নিয়ে পার্কের সামনে হাঁটিয়ে আনুন, যথেষ্ট তার জন্য, তার মানে জীবন বেড়ে যাবে। সুতরাং ওইটা শিখেছি, মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের পাশে থাকলে আপনার পাশে মানুষ থাকে। কিন্তু আপনার শরীরে যে রোগটা বাসা বেঁধেছিল, তার যে স্টেজের কথা শুনলাম আমি, 4th স্টেজে ধরা পড়েছিল, মানে সেখান থেকে রিকভারি করা অদ্ভুত মনের জোর আপনার ডেফিনেটলি রয়েছে। এবং সঙ্গে সঙ্গে আপনি বললেন আপনার পারিপার্শ্বিক সমস্ত মানুষরা ছিলেন, আপনার ইন্ডাস্ট্রির সকলকেও পাশে পেয়েছেন সেই সময়। অনেক মানুষ, মানে কিছু লোক, ওই বহুবার বহু জায়গায় বলেছি কথাটা আর কি, মানে যারা যে জায়গায় মনে করেছিল যে আমাদের একটা লোক কমে যাবে, তারা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে সেই সব এলাকার মানুষজন তারা টেনে আমাকে তুলেছে। তা না হলে আমি অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমার অবস্থান এখনও সেখানেই। আমার মায়ের খুব সামান্য গয়নাগাটি ছিল, তাই দিয়ে আমার অত বড় বিশাল অপারেশন হতো না, বা তারপরের অপারেশন হতো না। আর কেমো তখন খুব দামি কেমো হতো, এবং প্রতিদিন আমার সঙ্গে কিছু লোক এসে দেখা করতেন। সিরিয়ালে আমার জন্য এই 21 দিন পেরোলে আমার বাইরে বেরোবার ইয়ে ছিল, আমার জন্য একটা সিন করে রাখতো এই লীনা গাঙ্গুলি, যাতে আমি কখনো না মনে হয় যে আমি রিজেক্টেড। ইচ্ছে করে, কোনো বুঝতেই পারতাম কোনো দরকার নেই, জাস্ট করে রাখছে। বাড়িতে এসে আমার যারা কোর গ্রুপের বন্ধুবান্ধব, শ্রীকান্ত আচার্য যারা আছে, বাড়িতে এসে নিজেরা আলাদা করে রেকর্ড করে বার করে তৈরি করে সেই সিডিগুলো এসে পৌঁছে, শোন, ঘর থেকে যখন বেরোতে পারবি না শোন, বই দিয়ে গেছে। তো সুতরাং এগুলো ঘটেছে, মানে এত অজস্র মানুষ ছিল আমার সঙ্গে, যে কারণের জন্য আমি সবাইকে বলি যে যখনই পাশে কেউ অসুস্থ হবে, বেশি কিছু করতে হবে না, টাকা পয়সা দিতে হবে না, শুধু একটু গিয়ে পাশে বসলেই হবে। বা একটু নিয়ে চল একটু ছাদে যাই, চলুন একটু আপনাকে নিয়ে একটু বেরোই,
তার ভালো লাগছে না, কারণ আমি ভীষণ টার্মিনাল পেশেন্টদের মাঝে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, তাদের ভালো লাগছে না তখন, কিন্তু তবুও ভালো লাগবে। একটা লোক এসছে আমার সাথে দেখা করতে, আমি এখনো কমপ্লিটলি রিজেক্টেড নই, এটা খুব জরুরি জায়গা। আমার মনে হয় এটা সত্যি বড্ড শিক্ষণীয় বিষয়, তাই না? এই যে পাড়ার এত এই আপনি শুরুতেই বলছিলেন যে মানুষ কিন্তু মানুষকে ছাড়া চলতে পারে না, এবং আপনার অসুস্থতা কিন্তু আরো একবার প্রমাণ করলো যে এটা এটা আমার সত্যি, জীবনে তো ধ্রুব করেইছে, সত্যি। মানে আমার জীবনে তো করেইছে। হুম, আমি যখন অন্যদের জীবনের দিকে তাকাই, আমি সব জায়গায় গিয়ে বলি নিজে একটু যুক্ত হন, তবেই না আপনি আরেকজন মানুষের সাহায্য পাবেন। আপনি নিজেকে যত বিযুক্ত করবেন, শুধু আপনি এবং আপনার পরিবার, ততই তো আপনি আলাদা হচ্ছেন। আপনার বিপদ আপদের সময় তো তখন, এই তো কোভিড প্রমাণ করে দিয়েছে যে প্রচুর টাকা নিয়েও কিছু হয় না। ঠিক তাই। প্রচুর, আপনি টাকার পাহাড়ে বসে, আমি পাহাড়ে দেখেছি আটকে গেছে এমন এমন লোক, কল্পনাও করতে পারবে না তাদের টাকা পয়সার কি পরিমাণ টাকা পয়সা, কিচ্ছু করা যাবে না। ওপরে ধস নামছে, নিচে ধস, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মিলিটারির হেলিকপ্টারও এসে যে আপনাকে রেস্কিউ করবে। হ্যাঁ, আমি আর শুভশ্রী চক্রবর্তী, আমাদের জীবনটা না আনপ্রেডিক্টেবল না, এত হই হই করার মতো কিছু ঘটেনি। একটু পাশ ফিরবে না প্রকৃতি, আপনি আর মুহূর্তে থাকবেন না। একটু এরম করে এরম পাশ ফিরবে, যেমন এখন গতি কমিয়ে দিয়েছে, আর দুদিন বাদে কি হবে? এমন অত্যাচার করেছি, গতি কমে গেছে, গাছেরা শালক সংশ্লেষ করা বন্ধ করে দিচ্ছে, স্লো হয়ে গেছে তাদের শালক সংশ্লেষ করা। কি হবে এটাকে ভেবে দেখছে না। এই যে তেহরান থেকে ইরানকে সরিয়ে নিয়ে আসতে হচ্ছে, কারণ মাটির জল এমন পরিমাণ টেনেছে যে আর মাটি থাকছে না, বসে যাচ্ছে। এই আমাদের কলকাতায় হলো বলে আপনি যেমন অত্যাচার করবেন তেমনি চলবে, তেমনি তার প্রতিফলন ঘটবে। চন্দনদা, একদম মানে আমরা বিস্তৃত আলোচনা আজকে, তবে লাস্ট বাট নট দ্য লিস্ট, পুরস্কার পেয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের পুরস্কার। সেই পুরস্কার আপনি পুরস্কারের প্রাপ্ত অর্থমূল্য বিতরণ করে দিয়েছেন। যদি নেবারই না ছিল, সেই টাকাটা অ্যাকসেপ্টই করার না ছিল, তাহলে শুরুতেই কেন সেটাকে না বলে দিলেন না? নিলেন, অথচ নিয়ে বিলিয়ে দিলেন অকাতরে। না দেখুন, আপনাকে কেউ পুরস্কৃত করবেন, সেটা তো সম্মান জানাচ্ছেন। খুব, আমি জানি না আমার ভবিষ্যতে কি আছে, খুব সমস্যাব্যঞ্জক ঘটনা না হলে সেটা নেওয়া উচিত। তারপরে কি করবেন না করবেন সেটা আপনার দায়িত্ব। যেমন আমি চোখের সামনে আমার দেখা 5 লক্ষ টাকার চেক হাতে নিয়ে শঙ্খ ঘোষ, যে লাইব্রেরিতে পড়ে উনি বড় হয়েছিলেন, সোজা চলে গিয়ে সেই লাইব্রেরিতে গিয়ে দিয়ে এলেন 5 লক্ষ টাকা। আজ থেকে 30 বছর আগেকার কথা বলছি, কি আরো বেশি। আমি শিখেছি, এদের কাছ থেকেই তো শিখেছি যে আমার এই টাকাটা তো আমার টাকা নয়। কিন্তু টাকাটার প্রয়োজনীয়তা আপনার নেই এমনটাও না, নয়, প্রচন্ড প্রয়োজনীয়তা। কিন্তু মানে এটা কি বর্তমান সরকারের উপর একটা রাগ, সে কারণেই কি সেটা দেওয়া? না, আগের বারও তো তাই করেছি। আগের বারও যখন উনি দিয়েছিলেন, আমার নিজের মনে হয়েছে যে এই যেটা হচ্ছে সেই হওয়াটা ঠিক হচ্ছে না, এবং জনগণের টাকা জনগণের কাছে ফেরত যাওয়া উচিত। এটা খুব যে মেরিটে হচ্ছে তা নয়, আমার সেইটা মনে হচ্ছে। প্রাপ্তি আর অপ্রাপ্তি, অনেক কিছু পেয়েছেন জীবনে, পেয়েছেন ওই রকম মানুষদের সান্নিধ্য, অনেক কাজ করেছেন, খুব ভালো ভালো কাজ করেছেন। অপ্রাপ্তি কি রয়েছে? প্রাপ্তি অপ্রাপ্তি, এই যে আপনাকে এতক্ষণ ধরে বললাম এতগুলো রোল আমি করিনি, এইগুলো সব আপনার একটা অপ্রাপ্তির জায়গা, যে এগুলো আপনি করার ইচ্ছে রয়েছে। অপ্রাপ্তির জায়গা
সারা পৃথিবীর জঙ্গলে ঘুরে বেড়ানো। ওয়াইল্ড লাইফ সাফারি আপনার ভীষণ পছন্দের, হ্যাঁ, জঙ্গলে ঘুরে মানে এটা কি বেড়ানো। আগেও ছিল না এখন রিসেন্টলি না, এটা না। এই ভালোবাসাটা জন্মেছে? সবাই জানতো যে চন্দনকে কোথাও নিয়ে গেলে যদি মাঝখানে একবেলাও ফাঁকা থাকে তাহলে সে ওই আশপাশের কোনো একটা জায়গায় চলে যাবে। যেইটুকুনি সময় আপনি কাটিয়ে এসছেন, অনেকটা স্ট্রাগল, অনেক কিছু পাওয়া, অনেক কিছু অপ্রাপ্তি, সব কিছু নিয়ে কি বার্তা, যারা আপনাকে ভালোবাসে, যারা আপনার কাজকে ভালোবাসে, তাদের জন্য কি বার্তা পৌঁছে দিতে চাইবেন? এক তো যারা আমাকে আপনি বলছেন ভালোবাসে, সেটা যদি হয় তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, এবং আমি যদি তাদের কোনো কাজে লাগতে পারি তাহলে আমি মনে করব যে আমার জীবনটা একরকমভাবে কাটলো আর কি। আর বাকি যারা বহু দূরে রয়েছেন, আমাকে চেনেন না, জানেন না, আমার ইচ্ছে তাদের সাথে কখনো না কখনো দেখা হলে গপ্পগাছা করা এবং তাদের জীবন সম্পর্কে জানা। কিন্তু কিছু কিছু লোক আছে যারা প্রচুর বড় বড় কাজ করছে, মানে অকল্পনীয় বড় বড় কাজ করছে, কিন্তু প্রায় কেউ জানে না। এবং যখন মাঝে মধ্যে গিয়ে যখন দেখি লোককে, তখন অবাক হয়ে যাই। এখানেই বোধহয় বিশিষ্ট অভিনেতা এবং নাট্যকার, নাট্য নির্দেশক চন্দন সেন একেবারেই আলাদা। কারণ এই জায়গায় দাঁড়িয়ে এত কিছু প্রাপ্তির পরেও অপ্রাপ্তি অনেকটা বেশি মনে করেন এবং আরও অনেক ধরনের চরিত্র করবার তার ইচ্ছে রয়েছে। এবং জীবনের যে একটা অদম্য লড়াই, সেই লড়াইটা লড়ে তিনি আজকে এখানে রয়েছেন। এটা এবং আমাদের সঙ্গে এই যে কথোপকথন, এই আলোচনা নিশ্চয়ই সমৃদ্ধ করলো আপনাদেরকেও, আমাদের তো বটেই। ভালো থাকুন চন্দনদা, নিশ্চয়ই দেখা হবে আবারও আপনার সঙ্গে।